বিরোধীদের স্পেস দিতে হবে, তাদের কথা বলা বন্ধ করা যাবে না, তাদের উপরে নিপীড়ন চালানো যাবে না, কারণ শেষ মুহূর্তে তারাই রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। মুরসির পতনের দিনে দেশের কোনো বিরোধী দল তাকে রক্ষা করেনি। বাংলাদেশেও তাই হবে যদি জামাত সব দলকে নিষিদ্ধ করে, শত্রু বানায়, বা তাদেরকে কথা বলতে না দেয়, তাদেরকে স্পেস না দেয়। কৌশল হবে ওপেন পলিটিক্স, জিরো রিভেঞ্জ। বিরোধী দল চলবে, টকশোতে মত বলবে, যা খুশি তাই বলবে, গালাগালি করবে, সমালোচনা করবে, একদম কোথাও কোনো সেন্সর নাই। গ্রেপ্তার করা যাবে না, মুখ চেপে ধরা যাবে না। আপনি যদি বিরোধী দলের বিরোধী মতকে রক্ষা করেন, আগামীকাল তারা বিদেশি চাপে আপনাকে রক্ষা করবে। বিএনপি প্রকাশ্য শত্রুতা করতেই পারে, কারণ তাদের আমরা জিতবো এরকম একটা মানসিকতা আছে। হেরে গেলে একটা বিশাল শক হবে তাদের জন্য। এখানে তো তিন ধরনের সমস্যা হবে আর কি। বিএনপি যদি হেরে যায়, তারা ভাবে যে তারা ক্ষমতা তাদেরই প্রাপ্য। তারা যদি হারে, তাদের কর্মী সমর্থকরা ধরে নেবে যে চুরি হয়েছে, প্রতারণা করছে আমাদের সাথে। এখনো মনে করে ডাকসুতে নাকি চুরি হয়েছে ভোট। চিন্তা করেন, মনে করে বিএনপির অনেক কর্মী মনে করে। তো তারা তো বিএনপি তো তখন রাজপথে বিদেশি লবিং দিয়ে সরকারকে নামাইতে চাইতেই পারে। এইরকম একটা অবস্থায় একটা ইসলামপন্থী দল যদি সরকারে থাকে, তাকে টিকতে চাইলে তিনটা কাজ করতে হবে। যে হারলে সব শেষ, এই ভয়টা ভেঙে দিতে হবে। তার জন্য সুবিধা আছে, সুযোগ আছে। ভবিষ্যতের কথা চিন্তা করেন, পরের ইলেকশনের কথা চিন্তা করেন। ওপেন মেসেজ দিতে হবে বিএনপিকে যে তোমরা হারছো, তার মানে তোমাদের সব ধ্বংস হয়ে যায়নি। তোমরা বৃহৎ অপোজিশন, নেক্সট টাইমে তোমরাই আসতে পারো ক্ষমতায়। লোকজন যেন বোঝে হারলেও দল থাকবে, সংসদে আসন থাকবে, টকশোতে কথা বলার অধিকার থাকবে, মামলা হামলা গুম খুন এগুলো হবে না। এটা হইলে তারা মরিয়া অস্ত্রের দিকে কম ঝুঁকবে এবং এই 5 বছর ধরে তারা পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে। সেইভাবে তারা দল গুছাবে। 2 নম্বর হচ্ছে রিভেঞ্জের পলিটিক্স বন্ধ করা, যেটা হাসিনা শুরু করছিল। নেতাদেরকে জেলে ভরা, গুম করা, খুন করা, কর্মীদেরকে বাসায় থাকতে না দেওয়া, মিডিয়াতে অপমান করা, ব্যবসা বন্ধ করে দেওয়া। এই কাজগুলো করলে যে কেউ ভাববে, যে কোনো বিরোধী দল ভাববে যে এই সরকার থাকলে আমাদের অস্তিত্বই থাকবে না, তাই নামতে হবে, জান পান ইয়ে করে তারা নামবে। আমরা যেরকম হাসিনা আমাদেরকে যদি তারাই না দিত, এত শত্রু যদি না বানাইতো, ধরেন আমি দেশে আছি, দেশে থাকলে কি হাসিনার এত বড় ক্ষতি করতে পারতাম? এত কিছু বলতে পারতাম? পারতাম না। সেই জন্য ডায়ালগকে রাজনীতির একটা স্থায়ী ইনস্টিটিউট করতে হবে। প্রফেসর শুরু করছে মাঝে মাঝে রাজনৈতিক দলগুলোকে ডাকে। এই যে ডাকার বিষয়টা, এটাকে স্থায়ী ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে হবে, রীতি হিসেবে গড়ে তুলতে হবে, সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে, পলিটিক্যাল কালচার হিসেবে গড়ে তুলতে হবে। শুধু সংকটের সময় ডেকে গোল টেবিল না, বরং একটা স্থায়ী ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল তৈরি করা যেতে পারে, যেখানে সরকার, বিরোধী দল মাসে অন্তত একবার বসবে। সমস্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলের মতামত নিতে হবে প্রকাশ্যে। এমনকি তাদের যদি সংসদে সিট না থাকে, আসন না থাকে, তাদেরও মতামত নিতে হবে। বাংলাদেশে একটা স্বঘোষিত তথাকথিত সেকুলার এলিট আছে, যারা মিডিয়া, আর্ট, কালচার, এনজিও, থিঙ্ক ট্যাঙ্ক এটার ভেতরে শক্তিশালী, এবং এটার মধ্যে অনেকেই ইন্ডিয়া এবং আওয়ামী প্রভাবিত। এইখানে তারা শত্রুতা করার চেষ্টা করবে। যদি এদের সাথে ঝগড়া করে, সব মিডিয়া, কালচার তার বিরুদ্ধে অ্যাকসেপ্ট হয়ে যাবে। আবার এদের যদি দালালি করে, তাহলে নিজেদের যারা সমর্থক বেশ এদের কাছে বেঈমান হিসেবে পরিচিত হবে। এর বদলে কিছু স্মার্ট নীতি নেওয়া যেতে পারে। কি কি সেটা? এই মিডিয়া, সেকুলার, কালচারাল স্ট্যাবলিশমেন্টকে ডিল করার জন্য কি করা যেতে পারে? এই যে সেকুলার বনাম ইসলামী, এই বাইনারি ফ্রেমটা ভেঙে দিতে হবে। এইখানে আসতে হবে যে রাজনীতি হইতে হবে সিটিজেন রাইটস এর ভিত্তিতে, অধিকারের, নাগরিক অধিকারের ভিত্তিতে। কে সেকুলার, কে বাম, কে ডান, কে এলিট, এইটা না। সকল সিটিজেনের রাইট আছে এবং রাষ্ট্রের কাজ হচ্ছে এই সিটিজেন রাইটসটাকে স্ট্যাবলিশ করা। কেউ গালি দিক, অসুবিধা নাই, কিন্তু লিমিট রেখে গালি দিক। ধর্ম হবে সম্মানিত, আর্ট হবে স্বাধীন, কেউ অন্যজনকে গলা টিপে ধরবে না। আর্টও ধর্মকে গলা টিপে ধরবে না, ধর্ম আর্টকে গলা টিপে ধরবে না। মিডিয়ায় রেগুলেশন থাকবে, কিন্তু সেন্সরশিপ না। কিছু কিছু জায়গায় গানের অনুষ্ঠানের সামনে যে বিক্ষোভ শুরু হয়, এই যে কাজ করা যাবে না। শো ক্যান্সেল করে দিতে হবে, করা যাবে না। থিয়েটার, নাটক বন্ধ করে দিতে হবে, করা যাবে না। করলে ওই মুহূর্তে পুরা দায় এসে সরকারের উপরে পড়বে, জামাত ইসলামের উপরে পড়বে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে, মানহানি করা যাবে না, উস্কানি দেওয়া যাবে না, সহিংসতার আহ্বান করা যাবে না, অর্থনৈতিক স্বচ্ছতা থাকতে হবে, এটা সবার জন্য সমান, সবার জন্য। কালচারাল পলিসি হিসাবে ইসলামী সংস্কৃতি প্লাস প্লুরাল সংস্কৃতিকে নিতে হবে, শুধু নিষেধ না, বিকল্প তৈরি করতে হবে। যেমন বলে অশ্লীল গান বন্ধ করতে হবে, শুধু তাই না, বন্ধ করা না, বরং ইসলামী গান, নৈতিক থিয়েটার, ওয়েব সিরিজ, এগুলো ভালো মানের প্রোডাকশন দিতে হবে। তার কিতে দেখতেছেন না,
কত চমৎকার সিরিজ, আমাদের দেশে কত জনপ্রিয়। আমরা তো এটা করতে পারি। কোন উৎসবে ইসলামী নাশিদ যেমন থাকবে তেমন রবীন্দ্র লালনও থাকবে, এতে সেকুলারিটিটা বুঝবে যে এরা একেবারে বর্বর না। তারপরে এক গ্রুপ তো আছে মাজার ভাঙা, এদের সাথে কিভাবে ডিল করা যায়? এটা খুব সেন্সিটিভ এবং কঠিন জায়গা। উগ্রপন্থী গোষ্ঠীরাও বাইরে থেকে দেখায় যে এটা আপনার আত্মীয়, আপনারই লোক, কিন্তু বাস্তবে তারা রাষ্ট্রটাকে ধ্বংস করে দেয়। এখানে 3টা স্তরে কাজ করতে হবে। ক্লিয়ারলি, খুব স্পষ্টভাবে বলতে হবে, রাষ্ট্রে বল প্রয়োগের একমাত্র অধিকার সরকারের, কোন জঙ্গি গ্রুপের না, কোন মরাল পুলিশের না। এইটা বেআইনি কাজ এবং এইটার শাস্তি হবে। এই কাজ করা যাবে না। কোনোভাবেই রাষ্ট্রের বাইরে কেউ বল প্রয়োগ করতে পারবে না, কারো উপরে না। আপনি মাইক লাগায় সমালোচনা করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু হাতুড়ি নিয়ে ভাঙতে পারবেন না, কেউ করতে পারবেন না। এখানে আরো পলিসি নেওয়া যেতে পারে, মানে যাদের কাজ নেই তাদেরকে কাজ দেওয়া, কাউন্সেলিং করা, রোজগারের ব্যবস্থা করা। যারা সন্ত্রাস, অস্ত্রবাজি এই সমস্ত করে তাদের নীতিকে স্ট্যাবলিশ করতে চায়, তাদের জন্য সোজা কোর্ট, সন্ত্রাস বিরোধী আইন, দ্রুত বিচার, স্বচ্ছভাবে। কোন আদর্শ ভিত্তিক দল, ইডিওলজি ভিত্তিক দল, সেটা ইসলামের দলও হইতে পারে, সেটা এমনকি হিন্দুত্ববাদী দলও হইতে পারে, এরা একটা বড় ভুল করে ফেলে যখন ব্যক্তিগত বিশ্বাস বা আকিদা এইটা আর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা দুইটাকে এক করে ফেলে। কে মাজারে যাবে, কে যাবে না, এটা আকিদার বিতর্ক হইতে পারে, কিন্তু হাতুড়ি দিয়ে ভাঙা, অনুষ্ঠানে হামলা করা, এটা আইন শৃঙ্খলার ব্যাপার। এই দুইটা এক করা যাবে না। স্পষ্ট নিয়ম হইতেছে অ্যাক্ট অফ ভায়োলেন্স, এটা ক্রিমিনাল অপরাধ। সেটা মাজার হোক, কনসার্ট হোক, নাট্যমঞ্চ হোক, কেউ হামলা করলে সেটা যেই করুক না কেন, এটা ফৌজদারি অপরাধ, এটা বিচার হবে। বিতর্কের প্ল্যাটফর্ম খুলে দিতে হবে। আপনি এটা নিয়ে মাজার করা যাবে না, এটা নিয়ে বিতর্ক করেন, মাইক লাগায় বিতর্ক করেন, কোনো অসুবিধা নাই। টিভি ডিবেট করেন, আলোচনা করেন, জনসভা করেন, মতামত তৈরি করেন, সব অ্যালাউড। ভাঙার বদলে বিতর্ক, এই সংস্কৃতি বানাইতে হবে। সামাজিক বিতর্কগুলো, সামাজিক ইস্যুগুলো সমাজে চালু থাকতে হবে। এটা আস্তে 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 স্থিত হবে। আজকে এটা সমাধান লাগবে, করা যাবে না, হয় না, এটা আসলে এভাবে করা যায় না সমাধান। রাষ্ট্র কারো আকীদাগত বিতর্ক এটাকে ফয়সালা করে দেবে না। রাষ্ট্রের কাজ শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা সব নাগরিকের। সংখ্যালঘু ইস্যুতে এখানে ভুল করলে আন্তর্জাতিক চাপ তৈরি হবে, তীব্র হবে। এবং বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের নিরাপত্তা সবচেয়ে সংবেদনশীল বিষয়। একটাও হামলা হলে ভারত, পশ্চিম মিডিয়া একসাথে চাপ দেবে এসে। এইখানে একটা মাইনরিটি প্রোটেকশন প্রোটোকল লাগবে। হামলায় অপরাধী যেই হোক না কেন শাস্তি হবে। সংখ্যালঘু নির্যাতন, মন্দির ভাঙা, উপাসনালয় ভাঙা, এটা জিরো টলারেন্স। এবং সংখ্যালঘুদের সরকারের দৃশ্যমান ভূমিকা থাকতে হবে। এইবার পাগল রে সাঁকো নাড়ানোর কথা মনে করাই দিলাম কিনা আল্লাহ জানে। জামাত আমার কোনো সাজেশন না নিলেও এই সাজেশনটা নিতে পারে, আগ্রহ নিয়ে। হ্যাঁ, আর অখণ্ড ভারতের সৈনিক গোবিন্দ প্রামাণিককে মন্ত্রী বানিয়ে দিতে পারে। আপনাদের তো চিন্তা জামাত মদ খাইতে দিবে কিনা, আমার চিন্তা জামাত গোবিন্দ প্রামাণিককে মন্ত্রী বানিয়ে দেয় কিনা। এইবার আসেন নারীর প্রশ্ন। বাংলাদেশের শহুরে নাগরিকদের, বিশেষ করে এলিট সম্প্রদায়ের 3টা ভয়। মানে জামাত ক্ষমতা আসলে পোশাক নিয়ন্ত্রণ করবে কিনা, নারীরা চাকরি করতে পারবে কিনা, মদ টদ আবার খাইতে দিবে কিনা, বিনোদন টিনোদন এগুলো বন্ধ করে দিবে কিনা। এইটা জামাতকে স্পষ্ট করতে হবে। তবে আমি কিছু কৌশল বলে দিতে পারি আর কি, জেনারেল কৌশল হিসেবে। যেমন ধরুন পোশাকে, ইসলামের পোশাকের নির্দেশ তো শালীনতা, এবং এই শালীনতা এটা সামাজিক গ্রহণযোগ্যতার বিষয়, সামাজিক উৎসাহের বিষয়। সমাজ শালীনতার উৎসাহ দেবে, এটাকে প্রমোট করা হবে। কিন্তু পোশাক পুলিশিং এটা নিষিদ্ধ। সরকারি ভবনে শালীন পোশাক পরবে, এটা অফিসিয়াল কোড। বেসরকারি জীবনে স্বাধীনতা থাকবে, কোনো জোর থাকবে না। নারীর চাকরি, শিক্ষা এই সমস্ত নিয়ে তো প্রশ্ন আসার কথাই নাই, কারণ ইসলামে নারীর শিক্ষা এবং উপার্জন নিষিদ্ধ না, বরং উৎসাহ দেওয়া হয়। নারীর শিক্ষা, স্বাস্থ্য, চাকরিতে সমান সুযোগ, নিরাপদ পরিবহন, কর্মক্ষেত্রে হয়রানির বিরুদ্ধে কঠিন আইন থাকতে হবে এবং সেটা প্রয়োগ থাকতে হবে। এইবার আসেন মদের প্রশ্ন আর কি। এইটাই তো কিছু করার নাই। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে অমুসলিম আছে, পর্যটক আছে, তারা আসে। সো মুসলিমদের জন্য এটা তো নিষিদ্ধ করা ছাড়া কোনো উপায় নাই, তাই না? মানে আমার মজাই লাগতেছে, ও মুসলিমদের জন্য লাইসেন্স টাইসেন্স দিতে হবে। তো আমার কোনো সমস্যা নাই, আমি আসিছি যেন অনেকের জ্বলে যেতেছে আর কি। আমার ক্ষুদ্র রাতার ভগিনীরা কই, দাদার কি মজা,
এখন থেকে মাল খেয়ে টাল হয়ে থাকতি, শুধু কি টাল, গান ধরবো, গান গান টালে গান ধরবো। ওই যে নিশান লাটিম জিন ধরিছে, চোখের তারায় রং জমিছে, এখন কোনো দুঃখ নেই, নেই কোনো ভাবনা, ইনকা করে দিন যদি যায় যাক না, কি হিংসা হয়। দুবাই মালয়েশিয়ায় পাওয়া যায় না মদ, পাওয়া যায় তো, এটা একটা মডেল আছে, সেই মডেলটা ফলো করতে হবে। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক না, আর আন্তর্জাতিক মিডিয়াতেও এটা নিয়ে কোনো সমালোচনা থাকবে না। এটা তো এক্সাম্পল আছে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায়। এখন সবচেয়ে কঠিন প্রশ্ন, আমি এই প্রশ্নটা আনছিলাম, সেটা হইতেছে যে বাংলাদেশের ইকোনমিটা, এটা তো একটা করাপ্ট ইকোনমি, এখানে চেয়ার টেবিলে ঘুষ খায়। তো এই করাপ্ট ইকোনমিটাকে যদি আমার ঠিক করতে হয়, তাহলে কি দুর্নীতির বিরুদ্ধে প্রথম দিন থেকে আপনি জেহাদ শুরু করবেন? তাহলে অর্থনীতি, ইকোনমি কোলাপস করে যাবে। বাংলাদেশের অর্থনীতিটা করাপশন ডিপেন্ডেন্ট ইকোনমি, এটা মানি বা না মানি, এটা সত্য। হঠাৎ সবকিছু বন্ধ করলে ব্যাংক থেকে যাবে, আমদানি হবে না, গার্মেন্টস বন্ধ হবে, বাজারে জিনিসপত্রের দাম লাফায় লাফায় বাড়বে। এখানেও আমি যেটাকে বলি সফট ল্যান্ডিং, অ্যান্টি করাপশন স্ট্র্যাটেজি, এটা নিতে হবে। এটা কি? এটা কয়েকটা ফেজে করতে হবে। প্রথম ফেজে, ফেজ 1, যেগুলো বড় দুর্নীতি, ব্যাংক লুট করছে, সিন্ডিকেট করছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এতে জনগণ খুশি হয় আর সৎ ব্যবসায়ীরা আস্থা পায়। 2 নাম্বার ফেজ, মার্কেট রিফর্ম, সিন্ডিকেট ভাঙা, আমদানি রপ্তানি স্বচ্ছ করা, ব্যাংক যে কমিশন নেয় সেটা নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার ফেজ, স্ট্রাকচারাল রিফর্ম, ট্যাক্স সিস্টেম সহজ করা, ডিজিটাল লেনদেন বাড়ানো, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনা, হঠাৎ ধাক্কা দিয়ে না, ধীরে ধীরে দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে এই দুর্নীতিটা কমাইতে হবে। এটা ছাড়া ধরেন বিদেশি গোয়েন্দা সংস্থা, স্পেসিফিক্যালি এদের তো একটা ইন্টেলিজেন্স একটা কাজ করে, বাংলাদেশের মধ্যে অন্তর্ঘাত করে, আমরা বুঝতে পারি। এটাকে কিভাবে সামলানো যায়, এরা কাজ করে কিভাবে। এরা যেমন মিডিয়াতে আছে কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠান, যেমন ধরেন এনাস আলমগীর, এনাস মানে বুঝেন তো, তারপরে আব্দুল তুষার, এই ধরনের লোকজনদেরকে দিয়ে, তারপরে 15 আলো, ডেইলি স্টার, এগুলো তো আছেই। এনজিওতে যেমন ধরেন ব্র্যাক আছে, সিবিডি আছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে, এদের সাথে এদেরকে কিছু ফান্ড টান দেয়। রাজনৈতিক ফ্যাকশন, যেমন ধরেন এই যে শেখ রুমিনুর রহমান, ফজা পাগলা, এই সমস্ত ইন্ডিয়ান মাল, এদেরকে দিয়ে কাজ করে। আমরা কিন্তু বুঝি এরা কেমনে কাজ করে। সামরিক এবং প্রশাসনের কিছু কিছু জায়গায় এদের লোক আছে, তো ওয়াকারি তো তাদের লোক। তো এইভাবে তারা মাইক্রো ছোট 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 ইনফ্লুয়েন্স তৈরি করে, মাইক্রো ইনফ্লুয়েন্স। এইটাকে সামলানোর জন্য পেশাদার কাউন্টার ইন্টেলিজেন্স তৈরি করতে হবে, এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ফরেন ইন্টেলিজেন্স ডেস্ক লাগবে, যারা এগুলো মনিটর করবে, কাদের সাথে বিদেশি যোগাযোগ আছে, কারা বিদেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে খুঁজে বের করতে হবে, এবং তাদের কাজগুলো মনিটর করতে হবে। বিদেশি ফান্ড দেখবে, মিডিয়া ইনফ্লুয়েন্স দেখবে, এটার অপারেশন দেখবে, রাজনৈতিক পার্টি কানেকশন গুলো দেখবে, বের করবে। এবং আমাদের রাষ্ট্রযন্ত্রের ভেতরে যে কাঠামোগত দুর্বলতা আছে এটা কমাইতে হবে। বিদেশি প্রভাব, বিদেশি ইন্টেলিজেন্স, এটা ঢোকে সাধারণত যেখানে লোকজন অর্থের দুর্নীতিগ্রস্ত, আদর্শে ফাঁকা, রাষ্ট্রের উপরে বিশ্বাস নাই। তাই করাপশন কমলে এদের অ্যাক্সেসটা এমনিতেই কমে যাবে। সেনাবাহিনী, ব্যুরোক্রেসি, মিডিয়া, একাডেমিয়া, সবার মধ্যে একটা ন্যাশনাল ইন্টারেস্টের বোধ তৈরি করতে হবে। এটাই আসল প্রতিরক্ষা। আর ভারতকে একটা বার্তা দিতেই হবে যে আমরা তোমাদের বিরুদ্ধে ক্যাম্পেইন করতে চাই না, তোমরাও আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। ধরেন ইন্ডিয়াকে একটা প্রপোজাল দেওয়াই যেতে পারে যে আমরা ক্রস বর্ডার চোরা কারবার এটাকে জিরো করব। এটাতে তাদেরও লাভ, আমাদেরও লাভ। রাজনীতি কেবল ভোটের খেলা না, ভোটের হিসাবও না। রাজনীতি হইতেছে রাষ্ট্রকে বাঁচানো এবং তাকে অগ্রসর করার শিল্প। মুরসি ভোটে জিতছিলেন কিন্তু টিকতে পারেননি, কারণ তিনি বুঝতে পারেননি যে ক্ষমতার মাইক্রোফোন হাতে পেলেই ক্ষমতা পাওয়া যায় না। ক্ষমতা টিকে থাকে রাষ্ট্রযন্ত্র, জনগণ, প্রতিবেশী, বৈশ্বিক শক্তি, এই 4টা চাকার উপরে। একটা চাকা নষ্ট হইলেই গাড়ি উল্টায় যায়। এটা মিশরে ঘটছে, এটা ইতিহাসের কথা। আজ বাংলাদেশের এই রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে যারা বলে যে জামাত ক্ষমতায় আসলে মুরসির মতো ফেলায় দেবে পশ্চিমে, তারা কিন্তু শুধু ভয় দেখাচ্ছে না, তারা ইতিহাসের আয়না ধরতেছে। কিন্তু ঘটনা এটা যে ভাগ্যকে কিন্তু বদলানো যায়, ইতিহাসকেও বদলানো যায়, যদি ভুলকে ভুল হিসাবে স্বীকার করে আগেই তার ওষুধটা তৈরি করে ফেলা যায়। এই দেশের রাষ্ট্রযন্ত্র, এই দেশের প্রশাসন, এই দেশের গোয়েন্দা, এই দেশের মধ্যবিত্ত, এই দেশের সেকুলার কালচারাল এলিট, এই দেশের প্রতিবেশী ভারত, এই দেশের বৈশ্বিক শক্তি, এদের কারো হাতেই কোনো জাদুর কাঠি নাই। তাদের কাছে শক্তি হয়তো আছে, কিন্তু শক্তি মানেই নিয়তি না। নিয়তি গড়ে ওঠে
সঠিক রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে। যে সরকার ক্ষমতা এসে বলবে আমরা প্রতিশোধ নেব না, আমরা রাষ্ট্র বানাবো এবং সত্যিকার অর্থে সেই কাজে হাত লাগাবে, সেই সরকারকে কেউ ফেলতে পারবে না। যে সরকার বলবে আমরা ইসলাম মানি, আমরা ন্যায়, ইনসাফ, শালীনতা, করুণা, সহনশীলতা এই 4টা নীতির বাইরে যাব না, সেই সরকারকে তালেবান, উগ্র, ফ্যাসিস্ট কোনো লেভেল কেউ কখনো দিতে পারবে না। যে সরকার বলবে সংখ্যালঘু আমার নাগরিক, নারী আমার নাগরিক, বিরোধী দল আমার নাগরিক, এমনকি যে আমাকে ভোট দেয়নি সেও আমার নাগরিক, সবার স্বার্থ রক্ষা করাই আমার রাষ্ট্রীয় দায়িত্ব, সেই সরকারকে ফেলার মতো শক্তি এই পৃথিবীতে নাই। যে সরকার বলবে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী একমাত্র বল প্রয়োগকারী শক্তি, সে সরকারের বিরুদ্ধে কোনো উগ্রপন্থী নেতা, কোনো মাজার ভাঙার দল, কোনো বিদেশি ইন্টেলিজেন্স কিছুই দাঁড়াইতে পারবে না। যে সরকার বলবে যে আমরা বিশ্বর সাথে ব্যালেন্স করে শান্তির সাথে আগাবো, সে সরকারকে কেউ আলাদা করতে পারবে না। যে সরকার বলবে গুম খুনের অপরাধীর বিচার হবেই, কিন্তু পুরো বাহিনীকে শত্রু ভাববো না, সেই সরকার টিকে থাকবে। যে সরকার বলবে দুর্নীতি আমরা বন্ধ করব কিন্তু অর্থনীতি বন্ধ করে না, সফট ল্যান্ডিং দিয়ে আমরা এটাকে সামলাবো, সে সরকার জনগণের সাথে থাকবে। যেই সরকার বলবে মরাল পুলিশিং না, নারীর শিক্ষা, চাকরি, নিরাপত্তা অক্ষুণ্ণ থাকবে, রাষ্ট্র হবে ইনসাফ, ন্যায়, সংযম, শালীনতা এবং স্বাধীনতার মিশ্রণ, সেই সরকারকে পশ্চিমারাও ফেলতে পারবে না। আর ইন্ডিয়া তো দূর কি বাত। মুরসির পরিণতি অনিবার্য ছিল না, কিন্তু তার ভুল তাকে দুর্বল করছে। দুর্বল সরকারকে সবাই ফেলে দিতে চায়, কিন্তু স্মার্ট সরকার, বুদ্ধিমান সরকার, ইনসাফ এবং ন্যায়কে কায়েম করার সরকার, এমন সরকারকে ফেলা যায় না। বাংলাদেশের আগামীর পথ খুব স্পষ্ট। বাংলাদেশ কোনো উগ্রবাদী পথ নেবে না, বাংলাদেশ কোনো প্রতিশোধের পথ নেবে না, বাংলাদেশ কোনো অধর্মের পথ নেবে না। এই দেশ নেবে ইনসাফের রাজনীতি, সংযমের রাষ্ট্র, সাম্যের সমাজ এবং মর্যাদার কূটনীতি। যেই দল এই পথ নেবে সেই দল টিকে থাকবে, তাকে ফেলানোর ক্ষমতা কারো নাই। যেই দল এই পথ নেবে না সেই দল পড়বে, ইতিহাসের আস্থা করেই পড়বে। ইতিহাস আমাদের সামনে দরজা খুলে দিছে। এখন দরকার সঠিক সিদ্ধান্ত, দরকার প্রজ্ঞা, দরকার সহনশীলতা, দরকার আত্মবিশ্বাস। আর একটা বাক্য মনে রাখা দরকার, ক্ষমতায় যাওয়াই বড় কথা না, ক্ষমতায় টিকে থাকাটাই বড় কথা। এটাই ইতিহাসের প্রকৃত পরীক্ষা, এবং আমরা বাংলাদেশের জনগণ এই পরীক্ষায় এবার ভুল করব না। ইনকিলাব জিন্দাবাদ।